আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি দূর আকাশে। পর্ব ৭। লিখনিতে তেজরিন মালিতা। অতীত। ঢাকা শহরের কোনো একটি এলাকায় অবস্থিত খানবাড়ি। ২ তলা বিশিষ্ট এই ভবনটি বহু বছর পুরনো। এ বাড়ির কর্তা হাফিজ খান, তার স্ত্রী জাহানারা বেগম, তাদের ২ সন্তান, বড় পুত্র আতিক খান ও ছোট পুত্র আতিফ খান। আতিক খানের স্ত্রী রাইফা বেগম, তাদের একমাত্র পুত্র আরিফ খান মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আগে জিপিএ ছিল না, ডিভিশন ছিল। আমি তোমার সুবিধার জন্য জিপিএ দিয়ে বলবো। এখন শুধু ফলাফল প্রকাশের পালা। আশা করা যাচ্ছে ফার্স্ট ডিভিশন পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে। আতিক খানের এলাকায় চেয়ারম্যান। এত ৮ বছরে ধরে তিনি এই এলাকার চেয়ারম্যান। এছাড়াও খানবাড়ি হওয়ার নাম ডাক কম বেশি বেশি আছে। কম বেশি বলতে এলাকায় প্রায় সকলেই তাদের চেনে। শুধু তাকে পুরো খান পরিবারকেই সকলে চেনে। আতিক খান সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তার স্ত্রী আয়েশা বেগম, তাদের একমাত্র মেয়ে, নাম মায়া খান। বয়স তবে ৯। স্বভাবে শান্ত প্রকৃতির, কারোর সাথে তেমন কথা বলে না। সবার কাছ থেকে কেমন ভয়ে ভয়ে থাকে। খানবাড়ির পরিবেশ থমথমে। বাড়ির সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আজকে আরিফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আরিফ পড়াশোনা এত ভালো হওয়া সত্ত্বেও সবগুলো সাবজেক্টে ফেল করেছে। প্রতিটা বিষয়ে আরিফের নম্বর ছিল 0-0। একটা বিষয় আরিফের শূন্যের অধিক ১ মার্কও পায়নি। আরিফের এমন রেজাল্ট দেখে হতভম্ব সবাই। পরিবারের সদস্য থেকে শুরু করে আরিফের প্রতিটি শিক্ষকও হতভম্ব হয়ে রয়ে গেছে আরিফের রেজাল্ট শোনার পর। যে ছেলে টেস্ট, পি টেস্ট, ধারাবাহিক মূল্যায়ন সব কিছুতেই ফার্স্ট হয়েছে, সে কিভাবে ফেল করতে পারে? সকলের ধারণা করেছিল উপজেলার ভিতর হয়তো প্রথম হবে আরিফ। কিন্তু তার এমন রেজাল্ট সকলকে অবাক করে দিয়েছে। তাদের এমন রেজাল্ট কেউই মেনে নিতে পারছে না। রেজাল্ট প্রকাশ হয়েছে ১০টা ১৫-তে। আর ১১টার ভেতর পুরো এলাকায় ছড়িয়ে গেছে খানবাড়ির ছেলে আরিফ ফেল করেছে। এলাকাবাসীও অবাক আরিফের এমন ফলাফলে। এই ছেলে কিভাবে ফেল করতে পারে? এ নিয়ে সকাল থেকে নানান মানুষের কল দিয়ে যাচ্ছে আতিক খানকে। সবাই আতিক খানকে একই কথা বলছেন, বোর্ড চ্যালেঞ্জ করতে। আরিফের এমন রেজাল্ট আতিক খান বিন্দুমাত্র রাগ হয়নি আরিফের ওপর, বরং অবাক হয়েছে। আরিফের তো এমন রেজাল্ট করার কথা না। সবচেয়ে বাজে কাতারের স্টুডেন্টগুলো ফেল করলেও অন্তত ১০-১৫ পায়। সেখানে আরিফ এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সকল বিষয়ে 0-0, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই বোর্ডের কোনো সমস্যা হয়েছে বলে মনে করলেন আতিফ খান। বিকেল তখন ৪টা ২০। আরিফ নিজের রুমে পড়ার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে। মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই। থাকবেই বা কেন? যখন সে ইচ্ছে করেই ফেল করেছে, সেখানে আফসোস করা কি থাকবে? এমন সময় আরিফের ঘরে প্রবেশ করে আরিফের বাবা আতিক খান ছেলের কাছে এসে মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না বাবা, বোর্ড চ্যালেঞ্জ কর, দেখবি ঠিক তোর রেজাল্ট পাল্টে গিয়েছে। আমরা তো জানি তুই ফেল করার মতো স্টুডেন্ট না। আরিফ নির্বিকার ভঙ্গিমায় জবাব দেয়, বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নেই, আমি ফেল করেছি। আরিফের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেন আতিক খান। ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুমি কিভাবে বলতে পারছো তুমি ফেল করেছ? আরিফ নিজের ভঙ্গিমা একই রেখে জবাব দেয়, কারণ আমি খাতায় কিছুই লিখিনি, ফেল তো করবই। ছেলের এমন এহেন কথায় রেগে গেলেন আতিক খান। মাধ্যমিক পরীক্ষায় কোনো ছেলে খেলার বিষয় নয়। আরিফ, তুমি যা বলছো তা কি সত্যি? আপনাকে মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই আমার। ইচ্ছে করে ফেল করলে কেন? আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনার জন্য আমি ফেল করেছি। ফেল না করলে তো উপায় ছিল না। সব তো আপনার জন্যই হয়েছে। সেসব কারণ বলতে আমাকে বাধ্য করবেন না। বাবা হয়ে ছেলের মুখে যেসব কথা হয়তো আপনার সহ্য হবে না। সহ্য হবেই বা কেন? উচিত কথা কারোরই সহ্য হয় না। আরিফের এমন লাগামহীন কথাবার্তায় রেগে গেলেন আতিক খান। রাগের বশে আরিফের গালে থাপ্পড় দিয়ে বসেন তিনি। এতে আরিফ আরও ফুঁসে উঠল। বাবার মুখোমুখি দাঁড়িয়ে ক্রোধ ভরা গলায় বলে উঠল, ভুলেও আমার গায়ে হাত তুলবেন না আতিক সাহেব। আপনার আরিফের গালে আরও একটি চড় বসিয়ে দিলেন আতিক খান। আরিফের এমন কথায় গর্জে উঠলেন তিনি, আরিফ মুখে লাগাম দাও, যা মুখে আসছে সেটাই বলে দিচ্ছ। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নাম ধরে রাখলে? বাবা ছেলে চেঁচামেচিতে পুরো খান পরিবার জড়ো হয়েছে আরিফের রুমের সামনে। বাবা ছেলে এমন তর্ক বিতর্ক দেখতে
রাইমা রাইফা বেগম এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন, কান্না ভেজা গলায় বলেন, আরিফার আব্বু, আপনি ওকে বকছেন? আরিফ কেমন ছাত্র আপনি জানেন না? ও ফেল করতে পারে না, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আতিক খান আরিফের দিকে আঙুল উঁচিয়ে বললেন, তোমার ছেলে ফেল করেছে তাও ইচ্ছে করে। জিজ্ঞাসা করো কেন এমন করেছে। আবার আমাকে অপমানজনক কথাবার্তা বলছে। তোমার ছেলের হয়েছেটা কি? আরিফ তার মাকে এড়িয়ে গিয়ে বলে, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই। আমি ফেল করেছি মানে ফেল করেছি। রাইফা বেগম আরিফকে ধমক দেন, আরিফ ভদ্রভাবে কথা বলো, উনি তোমার আব্বু। আমার এর থেকে ভদ্র বাসার কথা হচ্ছে না আম্মু। সবাই সবাই আরিফকে শাসন করতে চাইলেও করলেন না। ছেলেরা বা কতটুকু দোষ। আতিক খান যদি এমনটা না করতেন তাহলে হয়তো ছেলেটা এমন বিগড়ে যেত না। কাপড় বেশি নিংড়ালে ভালো না, এতে কাপড়ের ক্ষয় হয়। ঠিক তেমনটাই হয়েছে আরিফের ক্ষেত্রে। নিজের স্বার্থসিদ্ধি করার জন্য আতিক খান সকল বিষয়ে প্রতি চাপ প্রয়োগ করতেন আরিফের ওপর। আতিক খানের যে পরিবারের চেয়ে নিজের সম্মানবোধের মূল্য বেশি। কে কী বলবে, ও কী নিয়ে, এ নিয়ে তার মাথা ব্যথা। আবার সেসবের ঊর্ধ্বে গিয়েও কাজ করেন তিনি। বিষয়টা কী হয়েছিল সেটা আপাতত গোপন, অন্য পর্বে জানতে পারবেন। আতিক খান আরিফের এমন সাহসী কথাবার্তায় আবারও গর্জে উঠলেন, আরিফ, তুমি এখনও বেশি বেশি করতেছো। বেশি বেশি করতেছি না আব্বু, কম করতেছি। আমার এর থেকে বেশি করা উচিত ছিল, এবং আরও আগে। তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। তোমার কাছে তো নিজের আত্মসম্মানবোধ আর জনসম্মানবোধের মূল্য বেশি আব্বু। আজ তুমি আমার মাথায় হাত রেখে যে কথাগুলো বলেছ, সেগুলো যদি আমাকে নিয়ে নিজের ছেলে হিসেবে বলতে তাহলে সত্যিই ভালো লাগতো আমার আব্বু। কিন্তু তুমি আমার কাছে এসেছো শুধু তোমার জনসম্মানবোধের জন্য। বাবা বেছে নেওয়া গেলেও যদি কোনো ভিক্ষুক আর তোমার ভেতরে বেছে নেওয়া যেত, আমি ভিক্ষুককেই বাঁচতাম, তবু তোমাকে বাঁচতাম না। আতিক খান আরিফের এসব কথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন রাগে। রাগে কাঁপছে তার শরীর। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই। যে নিজতে পারে না, সে কিভাবে আমার ছেলে হতে পারে? তুমি আজ থেকে আমার ছেলে না। তুমি এক্ষুনি বের হও আমার বাসা থেকে। আপনার মতো বাবা আমার লাগবে না। আপনার মতো বাবা থাকার চেয়ে পিতৃহীন পরিচয়ে থাকা ভালো। আজ আপনি না বললে আপনার এই বাড়ি আমি ত্যাগ করতাম। আপনি থাকুন আপনার বাড়িতে, আমি চললাম। বলে ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যোগ হলো আরিফ। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন আতিক খান আতিফ খান ও তার স্ত্রী আয়েশা বেগম। রাইফা বেগম আরিফকে যেতে বাধা দিতে চাইলে ও দিতে পারলেন না স্বামীর ভয়ে। হাফিজ খানও জাহানারা বেগম নানানভাবে আরিফকে বোঝানোর চেষ্টা করলো, তবে আজ আরিফ কারো কথাই শুনল না। আর সে খান বাড়ি ত্যাগ করবে মানে করবেই। আতিক খান আরিফকে নানানভাবে আটকে রাখতে চাইলেও পারল না। আরিফ সবাইকে ঢেঙিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। সবাই মনে করলো বাচ্চা ছেলে রাগ করে বাড়ি ছেড়ে আবার ফিরে আসবে রাত হলেই। সবার সন্দেহ মাফিক আরিফ খান বাড়িতে ফিরল রাত 11টা বেজে 45 মিনিট। সদর ঘরে প্রবেশ করতেই আরিফ দেখলো বাড়ির সকলে সেখানে উপস্থিত। রাইফা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরেন ছেলেকে। তার 7 রাজার ধনকে আদর করে দেন। আব্বু, তুমি আসছো? এতক্ষণ কই আছিলা? যদি কিছু হতো তোমার? আতিফ আতিক খানও তখন ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন। আরিফকে দেখে পায়ের উপর পা রেখে কঠিন গলায় বললেন, তোমার ছেলে না বাড়ি ছেড়ে চলে গেল, আবার ফিরল কেন রাইফা? তাকে বলে দাও এবারে তার কোনো জায়গা নেই। আম্মু, ওনাকে বলে দাও আমি এখানে থাকতে আসিনি। আমি শুধু আমার জন্ম নিবন্ধনটাই নিতে এসেছি। সেটা দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। রাত তখন 2টার কাছাকাছি। আরিফ ঢাকা শহরের একটি পাকা রাস্তা ধরে হাঁটছে। আশেপাশে কেউ নেই। রাত গভীর, মাঝে মাঝে কুকুরের হাঁক শুনতে পাওয়া যায়। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাঘাট সামান্য দেখা যাচ্ছে। খানবাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করেছে। এতক্ষণে খানবাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে এসেছে। আরিফ হঠাৎ পেছন থেকে পরিচিত গলা শুনতে পায়, ভাইয়া দাঁড়াও, আর হাঁটতে পারছি না। পিছে মায়ের গলা শুনতে পেয়ে দ্রুত পেছনে থাকায় আরিফ হলুদ রঙের একটি জামা পরিহিত মায়াকে দেখতে পায়। আরিফ এত রাতে মায়াকে দেখে ঘাবড়ে যায়। এত রাতে মায়া এখানে একা কী করে? আরিফ দ্রুত মায়ের কাছে যায়। মায়া, তুমি এখানে কি করছো? বাচ্চা মেয়েটা হাঁফিয়ে গেছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। এরই মাঝে আরিফকে উত্তর দেয়, দাদু তোমাকে এই টাকাগুলো দিতে বলেছে ভাইয়া। দাদু কোথায়? বাড়িতে।
তাহলে তুমি এখানে কার সাথে এসেছো? মায়া বড় করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ঢোক গেলে আরিফকে বলে, তুমি যখন বাসা থেকে বের হলে দাদু আমাকে টাকা দিতে বলল, তোমার কাছে পাঠিয়েছিল আমি টাকাগুলো দিতে। আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি ভাইয়া। মায়ের কথাতে অবাক হলো আরিফ। গত 2 ঘন্টা ধরে মেয়েটা তার পিছু পিছু আসছে, অথচ আরিফ বুঝতেই পারেনি। তুমি আমাকে ডাক দিলে না কেন? আম্মু কাউকে পেছন থেকে ডাক দিতে মানা করেছে, এতে নাকি মানুষের বিপদ হয়। মানুষের পেছন থেকে ডাক না দিলে বিপদ হয়, এদিকে আজ পেছন থেকে ডাক দেওয়া না দেওয়াতে বিপদ হয়ে গেল। এখন এত রাতে আরিফ মায়াকে নিয়ে কোথায় যাবে? আরিফ সেখানে যাওয়া ছিল, সেখানে মায়াকে নিয়ে যাওয়া সম্ভব না। আবার এত রাতে গাড়ি পাওয়াও অসম্ভব। আবার হেঁটে খানবাড়িতে ফিরতে চাইলেও 2-3 ঘন্টা সময় লাগবে। এখন কি করা যায়? আরিফ ও মায়া রাস্তার পাশে চায়ের দোকানে একটি বেঞ্চেতে বসে আছে। 4টি দোকান বন্ধ। বাচ্চা মেয়েটি এতটা সময় হেঁটে বেশ হয়রান হয়ে গেছে। বেঞ্চে বসতে গা এলিয়ে শুয়ে পড়ে সে। আরিফ আকাশপানে তাকিয়ে ভাবছে আগামীকাল কী হতে পারে। বসে থাকতে থাকতে ক্লান্তি আরিফেরও এক সময় চোখ লেগে আসে। হঠাৎ কিছু মানুষের চেঁচামেচিতে চোখ খুলে তাকায় আরিফ। তাদের সামনে 5-6 জন লোক, তাদের হাতের টর্চ লাইট এগুলো আরিফের দিকে। তাই লোকগুলো দেখতে পেল না। তাদের মধ্যে একজন লোক আরিফকে একটা প্রশ্ন করলো, এই থামরা তুমি কেডা? এই সরো মায়াডা লয়ে এহানে কি করো? আরিফ স্বাভাবিক উত্তর দিল, আমার ছোট বোন একটু বিপদে পড়ায় আমরা আশ্রয় নিয়েছি। বোন তো বালা কথা, এখানে কি তোমাগো? দেখা তো বড় গরু পাইন মনে হয়। কি এমন বিপদ পড়লো যে রাস্তায় ঘুমাইতেছ? তোমাগো তো আমার সন্দেহ লাগতাছে। তাদের কথা শব্দে ঘুম ভেঙে যায় মায়ার। হুড়মুড়িয়ে ওঠে মায়া। সামনে অপরিচিত লোকদের দেখে মেয়েটা ঘাবড়ে যায়। তখন আরিফকে সামনে যারা এসেছিল তারা ভেতরে একজন এলাকার মেয়র। মায়া ও আরিফ এখানে বাসায় আছে। মায়াকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিফ তার কি হয়। অপরিচিত লোক দেখে মায়া ভীতু হয়, ভয়ে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি। এখন মেয়ে লোক গিয়েছে খানবাড়িতে আরিফের খোঁজ নিতে। আরিফ আসলে খানবাড়ির ছেলে কিনা তা জানতে। মেয়রের লোক এসে জানলো আতিক খান অস্বীকার করেছে তার কোনো ছেলে নেই। যে ছিল সে নাকি মারা গিয়েছে। আরিফ মেয়রের বাড়ির একটি রুমে বন্দি ছিল। মেয়র সে ঘরে আসলেন। এই ঝামরা তুমি না কইলা আতিক খান তোমার বাপ? হ্যাঁ তো মানা করলো, তার নাকি কোনো পোলা নাই। মিথ্যা কথা কইলা কেন তুমি? আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আতিক খান সত্যই আমার বাবা। ওনার সাথে আমার মন মালিন্য হয়েছে, তাই এমন বলেছেন হয়তো। যারে বাপ কইতাছ হেইতে মানা করলো, তোমার কাছে কোনো প্রমাণ আছে আতিক খান তোমার বাপ? আরিফ একটু ভেবে উত্তর দেয়, আপনাদের বাসায় ফোন আছে? হ আছে। আপনার ফোনটা দেন, আমি আব্বুকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। মেয়র সাহেব মনে মনে কিছু ভাবলেন, বোঝা গেল। খানিক বাদে নিজের মুঠোফোনটি এনে দিলেন আরিফকে। নাও, ফোন করো। আরিফ মেয়র সাহেবের কাছ থেকে বাটন ফোনটি নিয়ে ফোন লাগায় আতিফ সাহেবকে। প্রথম 2বার ফোন ধরল না, তৃতীয়বার ফোন ধরল আরিফ। হ্যালো আব্বু, আমি আরিফ। ফোন রাখো, তোমার সাথে আমার কথা বলার ইচ্ছে নেই। হ্যালো আব্বু, হ্যালো। ফোন রেখো না, মায়া আমার সাথে আছে। আমরা দুজন এক জায়গায় ফেসে গিয়েছি। মায়া তোমার কাছে মানে? আমরা মায়াকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি। মায়া তোমার সাথে কি করে? ওইসব পরে বলছি, তুমি আগে মেয়র চাচার সাথে কথা বলো। বলি মেয়র সাহেবের দিকে ফোনটা এগিয়ে দিল আরিফ। মেয়র সাহেব, সালাম খান সাহেব, গলা হইনাই চিনতে পারছেন? ফোনের ওপাশ থেকে আতিক খানের গুরুগম্ভীর গলা শোনা গেল। জি, চিনতে পেরেছি। মেয়র সাহেব যখন থেকে জানতে পেরেছে আতিফ খান ছেলে, তখন থেকেই তার ব্যবহার বদলে গিয়েছে। কেমন রোরো ব্যবহার করছে, কথায় কথায় চিল্লাপাল্লা করছে। ফজর নামাজের পর বিচার ডেকেছে পুরো এলাকায়। সকলের সামনে নাকি বিচার হবে। আরিফ বুঝছে না কিসের বিচার, যখন তারা কোনো অপরাধী করেনি। মেয়র ও আতিক খান পুরনো দুশ্মন। দুশ্মনকে অপমান করার সুযোগ যেহেতু একবার মেয়র পেয়েছে, সেটা কি হাতছাড়া করা যায়? সুযোগে সদ্ব্যবহার না করলে করলেন মেয়র সাহেব। 5টা 45, এই ঠিক ফজর নামাজের পর বিচার বসানো হলো। আরিফের মাথায় কিছুই ঢুকছে না। এ বিষয় নেই, আবার বিচার বসানোর কি আছে? তারা তো কোনো অপকর্মতে জড়িয়ে ছিল না।
এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে মসজিদের ইমাম সহ মেয়র সাহেব, আতিক খান ও হাফিজ খান, সাথে এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা আছেন সেখানে। আরিফও সেখানে আছে, তবে মায়া নেই। মায়া মেয়র সাহেবের বাসায়। পুরো অযৌক্তিক অর্থহীন এই বিচারটি আরিফ বুঝতে পারছেন শুধুমাত্র খান পরিবারকে অপমান করার জন্য এভাবে বিচার নামে অপমানের আয়োজন করা হয়েছে। বিচারের ভিতর মেয়র সাহেব বারংবার বলছিলেন, পোলা মায়া এমন রাইতে বেড়াইয়া এমন একলগে থাহন বালা না। তাই তাই না ইমাম সাহেব? এখন ওগো বিচারটা কি হইতে পারে? আতিক খান ও হাফিজ খান রাগে ফুঁসছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। তাদের এলাকার নিয়ম অনুযায়ী মসজিদের ইমামের কাছে বিচার আসলে সেখানে রাজনৈতিক দলের কেউ বিচারে বাধা দিতে পারে না, এমনকি হস্তক্ষেপও করতে পারে না। আবার রাজনৈতিক দলের বিচারের মসজিদের কমিটি কেউ বাধা দিতে পারে না। বিচারের ভেতর নানাভাবে খানদের অপমান করা হচ্ছে, তা সবাই মুখ বুজে সহ্য করেন। হাফিজ খান কিছু করার নেই তার। এত বছরের সম্মান দেয়ালে মেয়রের একটি কথায় পাথর নিক্ষেপে ভেঙে যাচ্ছে। ছোট চোখ বুজে সহ্য করছেন তিনি। মেয়র সাহেব জবাবে ইমান সাহেব বলেন, পোলা আর মাইয়া যেহেতু একলগে পাউন গেছে, হয়তোবা দুজনে আজকাল অক্ষণি বিয়া দেওয়ান লাগবো, নইলে দুজনেই ৮০টা বেতের বাড়ি খাওয়ান লাগবো। ইমাম সাহেবের অবিচারে আরিফ সবার মাঝে চেঁচিয়ে ওঠে, ইমাম সাহেব, এটা আপনার কেমন বিচার? আপনারা কি আমাদের আপত্তিকর অবস্থায় পেয়েছেন? না তো। সেখানে বিচার বসানো অন্যজন, সেখানে আপনি শাস্তির কথা বলছেন কিভাবে? আপনি না ইমান? আপনার বিবেকে বাধা দিচ্ছে না অনিচ্ছ বিচার করতে? আরিফের কথায় গর্জে উঠলেন ইমাম সাহেব, এই পোলা, তুমি আমার থেকে বেশি হাদিস কোরআন জানো? বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় শিখুনি? তোমার শেখায়নি তোমার খান পরিবার? বেয়াদব ছেলে কোথাকার! এই ছেলের বিচার আমি করব। না, একে নিয়ে যাও এখান থেকে। আতিফ সাহেব চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষে আরিফকে বলেন, আরিফ, চুপচাপ বসো, উনি যা বলছেন তাই করো। কিন্তু আব্বু। চুপচাপ বসো। আজ শুক্রবার, বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুম্মার নামাজের পর আরিফ ও মায়ের বিয়ে হবে। মায়া ও আরিফকে এখন খান বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তারা এখানে মেয়রের বাড়িতে। খান পরিবারের সকলে যখন এই ঘটনা জানতে পেরেছে, স্তব্ধ হয়ে গেছেন তারা। ইমাম সাহেব এমন বিচার কিভাবে করলেন? ইমাম বিচারের জন্য মোটা অঙ্কের টাকা খেয়েছেন, তা বিচারের ধরনে স্পষ্ট। আয়েশা বেগম যখন এই ঘটনা জানতে পারেন, মরা কান্না জুড়ে বসলেন তিনি। নিজের এইটুকু মেয়ে বিয়ে দিতে কিছুতেই রাজি হন না তিনি। বারবার স্বামীর কাছে আবদার করতে থাকেন তার মেয়েকে ফিরিয়ে আনতে, কিন্তু এখানে যে আতিক খানের কিছুই করার নেই। পরিবারের লোকের সাথে মায়াকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। খান পরিবারের সব সহ্য করা ছাড়া আর কোনো কিছুই করার সুযোগ নেই। সবাই সব কিছু মুখ বুজে সহ্য করেছেন। আরিফের কবুল বলা শেষ, কিন্তু মায়া কিছুতেই কবুল বলছে না। কাজী সাহেব নানাভাবে মাকে কবুল বলতে বলছেন, কিন্তু মায়া বলছে না। কাজী সাহেব, মা, বলো কবুল। মায়া মুখ ফুলিয়ে বলে, না না, বলবে না। কেন বলবে? কেন কইবা? কেন কইবা না? আমি জানি কবুল বললে বিয়া হইয়া যায়। এখানে তো তোমার বিয়া হইতাছে মা, কবুলটা কও। আমি আপনার মতো বুড়ো লোককে কেন বিয়ে করতে যাব? বলেও আবার মুখ ফুলায় মায়া। কাজী সহ উপস্থিত মেয়র সাহেব, তার স্ত্রী হালকা হাসেন। মেয়েটা মনে করেছে কাজী সাহেবের সাথে তার বিয়ে। কাজী সাহেব বুঝিয়ে বলেন, মা, আমি তোমার জামাই না, তোমার জামাই অন্য একজন। এখন কবুল কও। কই, জামাইকে আগে দেখি। তুমি কবুল বলো, আমি তোমার জামাই লয়ে আইতাছি। না, আগে নিয়ে আসুন। মায়া মানছে না দেখে আরিফকে আনা হয় সে ঘরে। আরিফকে দেখে আরও বেঁকে বসে মায়া। মায়া, এটা আমার ভাইয়া, তোমরা আগে আমার জামাইকে নিয়ে আসো, তারপর আমি কবুল বলবো। আরিফ দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলে, কুত্তার বাচ্চা, আমি তোর জামাই, কবুল বল তাড়াতাড়ি। না না, আমি বলবো না কবুল। ১ মিনিটের ভেতর যদি কবুল না বলোস, চুল ধরে উঠাইয়া একটা লাথি মেরে ময়লা ড্রামে ফেলে দিয়ে আসবো। আরিফের এমন ধমকে কাঁদো কাঁদো মুখে মায়া বলে ফেলে। মায়া অশ্রুচক্ষু কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কবুল। কাজী সাহেব আরেকটা বার কও কবুল, আবার কও কবুল। সকলের অবস্থান তখন খানবাড়িতে। খানবাড়ি রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আরিফ সদর ঘরে ঠায় দাঁড়িয়ে আছে, আর যে যে যার যার মতো কথা শুনিয়ে এক একটা করে থাপ্পড় দিয়ে যাচ্ছে গালে। প্রতিবাদে আরিফ কিছুই বলেনি, বলার মতো কিছু নেই তার কাছে। অপরদিকে হাফিজ সাহেব
বাড়িতে এসে সেন্সলেস হয়ে পড়ে যান তিনি। পরবর্তীতে ডাক্তার এসে তাকে স্যালাইন দিয়ে যান। এত মানুষের সামনে এভাবে অপমান হয় সে মেনে নিতে পারছে না। অতীতের স্মৃতি মনে করতেই গিয়ে মায়া হারিয়ে গেছে অতীতের মহাগহ্বরে। নিজের ভাবনায় হারিয়ে থাকা মায়ের দিকে আরিফ অনেকটা সময় নিয়ে তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। নিজের ভাবনার মাঝে তা হয়তো খেয়াল করলো না মায়া। এবার সে মায়ের ভাবনার সমাপ্তি ঘটাতে হবে। মায়া চেয়েছিল আরেকটু সময় মুগ্ধ নয়নে আরিফ চেয়েছিল মায়াকে আরেকটু সময় মুগ্ধ নয়নে গিলতে। তবে অনেকটা সময় পার হয়ে গেছে। আরিফ না চাইতেও নিজের বাম হাত মায়ের চোখের সামনে নাড়ালো। হ্যালো মিসেস খান। আরিফ হঠাৎ হাত ঘোরানোর মায়া ধরফরিয়ে ওঠে। হুঁ, আমাকে নিয়ে ভাবছিলেন নিশ্চয়ই। হ্যাঁ না হ্যাঁ, হ্যাঁ নাকি না, কোনটা? কোনো কোনটাইও না। আরিফ আবার কিছু বলতে উদ্ধত নিলে তার আগে মায়া প্রশ্ন করে, আচ্ছা আপনি কি এমন করেন যে আপনার বাসায় এতগুলো বডিগার্ড থাকে? সাধারণ মানুষের বাসায় এত বডিগার্ড থাকে না। যারা আন্ডারওয়ার্ল্ড বা সরকারি উচ্চ কর্মকর্তা সাধারণত তাদের এমন বডিগার্ড থাকে, কিন্তু আপনি তো দুটোই একটাও না। বোকা ভঙ্গিমায় করা মায়ের চতুর প্রশ্ন আরিফ কিছু একটা ভাবল। আরিফ খানিকটা সময় নিয়ে জবাব দিল, সময় হলে জানতে পারবি। হঠাৎ কেউ আরিফের রুমের অফিস কক্ষে জোরে লাথি মারে। আরিফ মায়া হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে। কেউ একজন দরজায় ধাক্কা দিয়েছে আর চিল্লিয়ে বলছে, আরিফের বাচ্চা দরজা খোল। আরিফ বোধহয় চিনতে পারলো কণ্ঠের মালিককে। আরিফ একটু উচ্চ শব্দে বলে উঠল, আরে অন্ধ, দরজা খোলাই আছে, ভেতরে ঢোক। পাগলের মতো দরজা ঠেলে দ্রুত পায়ে কেউ অফিস রুমের ভেতরে প্রবেশ করলো। মায়া ঘাড় ঘুরিয়ে দেখে বাসার সেই ছেলেটা রিক। রিক আরিফের সামনে এসে বলে, কুত্তার বাচ্চা, আমার বাইক কই? তোর বাইক কই আমি কীভাবে জানবো? তুই আমার বাইকের সাথে কি করছস? আমাদের বাসার পিছনে ওই ফরেস্টটাতে নিয়ে জ্বালিয়ে দিয়েছি। আরিফের বাচ্চা, তোর আজকে খবর আছে। কয়টার খবর ভাই? আমাকেও বলেন, আমিও দেখব আমার খবর। আচ্ছা কোন চ্যানেলে দেখাবে? রিক পুরো নাম রিক জেন্স। মা বাবা ভাই বোন বলতে কেউ নেই। তার সম্পূর্ণভাবে এতিম। বাবা ছিলেন আমেরিকান, মা ছিলেন বাংলাদেশি। রিকের বাবা রিকের যখন 5 বছর বয়স তখন তার মাকে ছেড়ে চলে যায় বিয়ে করে অন্য নারীকে। যদিও রিকের বাবা ও মায়ের লাভ ম্যারেজ ছিল। বিয়ের 6 বছরের মাথায় রিকের মায়ের উপর থেকে মোহ কেটে যায় রিকের বাবার। অন্য নারীর রূপে আটকে যান তিনি। ছেড়ে চলে যান রিকের মাকে। রিকের মা বহু কষ্টে আমেরিকায় কাজ করে পেলে পুষে বড় করেছেন রিককে। রিকের যখন 12 বছর বয়স তখন তার মাও মারা যায়। বলতে সুইসাইড করেন মারা যায় বলতে সুইসাইড করেন। আরিফ ও রিকের দেখা কিছুটা অপ্রত্যাশিতভাবে, আবার কিছুটা পরিকল্পিতভাবে। সেন্টমনিতে আজ মায়ার চতুর্থ চতুর্থ দিন। আরিফের বাসার নাম সেন্টামনি ছিল। দেখতে দেখতে পার হয়ে যায় 4 দিন। আরিফের বাসায় পরিবেশ সম্পর্কে বেশ ধারণা হয়েছে মায়ার। সেন্টামনি রিক ও আরিফের নামে। বেশ ভালো বন্ধু, বলতে গেলে ভাইয়ের মতো। তাদের পার্সোনালিটি কিছুটা এক, আবার অনেকটাই ভিন্ন। একে অপরের সাথে লেগে থাকে সারাদিন, আবার একে অপরের জন্য জানও দিতে প্রস্তুত। দুজনের পছন্দের প্রাণী বিড়াল। বাসায় ব্রাউন ও ব্ল্যাক কালার মিক্স একটি বিড়াল আছে, নাম পিকো। রিক ও আরিফের বেশ আদরে। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল মায়া, আরিফ ও রিক। রিকের অভ্যাস ফোন ঘাঁটবে আর খাবে। অভ্যেস মাফিক ফোন ঘাঁটছে খাচ্ছে। ফোন স্ক্রল করতে করতে কোনো কিছু আর তার সামনে আসলে সে ফোনে আরিফের দিকে ধরে বলে, কুত্তার বাচ্চা, এটা তুই করছস? আরিফের মুখে খাবারটুকু গিলে উত্তর দেয়, কেন? কোনো প্রবলেম? রিক বিরক্ত বোধ নিয়ে নিয়ে বলে, ফাক আরিফ, সব সময় বলদের মতো কাজ করেছিস কেন? ফ্রাক ব্রো। রিকের কথায় তেমন কিছু মনে হলো না আরিফের। আরিফ স্বাভাবিক ভঙ্গিমায় বলে, ফাক ইউ টু ব্রো। ফাক ইউ মানে কি? মায়ের এমন কথায় আরিফ ও রিক গলার খাবার আটকে যাওয়ার উপক্রম। আরিফ বোধহয় গলার খাবার আটকে গেছে। আরিফ কাশতে থাকে আর এক হাতে মাথায় হাত দিতে থাকে। মায়া তাদের দুজনকে দিকে বোকা চোখে তাকিয়ে থাকে। তার ভঙ্গিমা এমন যে সে এমন বলেছে যে আরিফ ও রিকের এই অবস্থা। আরিফ অনেক কষ্টে নিজের কাশি থামিয়ে রিকের উদ্দেশ্যে বলেন ভাই সাহেব, ফাক ইউ মানে কি? রিক মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়াও তার দিকে বোকা চোখে চেয়ে থাকে।
রিক এখনই মেয়ের এমন প্রশ্নের জবাব কিভাবে দেয়? এটার মানে কি আদৌ বলা সম্ভব তার পক্ষে? তবুও সে কিছুটা সময় নিয়ে রিক গলা পরিষ্কার করে বলে, ফাঁকিও মানে হলো ফাঁকা জায়গা, ফাঁকা চাওয়া বা দূরে যেতে বলা। আমার আমার বলিও না দূরে যাও, এটার মানে ফাঁকিও। আমরা বলি না দূরে যাও, এটার মানে হলো ফাঁকিও।